আমন্ত্রণ রাতের বাংলাদেশে। আর শুরুতেই জানাবো শিরোনাম। এমপি আনার হত্যা মামলায় গ্রেপ্তার ফয়সাল ও মোস্তাফিজের 6 দিন করে রিমান্ড। এখনো স্পষ্ট নয় মোটিভ, রাজনীতি নাকি ব্যবসা, চলছে তদন্ত। কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভটা অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না। শুধু কেতাবি শিক্ষা নয়, বিভিন্ন ক্ষেত্রে শিশুদের মেধার বিকাশ ঘটাতে হবে বললেন প্রধানমন্ত্রী। প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনা। কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। বিএনপি চেয়ারপারসন মুক্ত না হলে মুক্তি পাবে না গণতন্ত্র বললেন মির্জা ফখরুল। 29 জুন নয়াপল্টনের সমাবেশের অনুমতি চেয়ে চিঠি, সহযোগিতার আশ্বাস ডিএমপি। রাজশাহীতে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মেয়র লিটনের মদত ছিল দাবি এমপি শাহরিয়ার আলমের। লাশ নিয়ে রাজনীতি করা হচ্ছে বলছেন মেয়র। পেছন থেকে মদতদাতা হিসাবে আসাদুজ্জামান আসাদ, এই যে খায়রুজ্জামান লিটন এবং লাইবুদ্দিন আবদুল নামে মামলা করে। মনে হচ্ছে যেন এই লাশটি দরকার ছিল, যেটাকে কেন্দ্র করে রাজনীতি করে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়িক বিরোধে প্রকাশ্যে কুপিয়ে আওয়ামী লীগ নেতাকে খুন। আসামিদের শনাক্তে কাজ করছে পুলিশ। সাদিক একরোর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় দেখা মিলল আলোচিত 15 লাখ টাকার ছাগল। এবার বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি জামিল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। এনবিআরের প্রথম সচিব ফয়সালের সব সম্পদ জব্দের নির্দেশ। রাসেল ভাইপার অতিমাত্রায় বিষাক্ত সাপ নয় বলছেন বিশেষজ্ঞরা। দ্রুত চিকিৎসায় অধিকাংশ আক্রান্তের জীবন বাঁচানো সম্ভব, গুজব না ছড়ানোর আহ্বান। 6 থেকে 7 হাজার রোগী কেন মৃত্যুবরণ করে দেরিতে আসার জন্য একটা বড় কারণ, এবং মেল ট্রিটেড হয়, বিশেষ করে ওঝা এদের যারা ট্রেড। সুতরাং আমাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এমপি আনার কিলিং মিশনে অংশ নেয়া 7 জনকে গ্রেপ্তার দাবি করলেও হত্যার সুনির্দিষ্ট মোটিভ সম্পর্কে এখনও নিশ্চিত নয় মহানগর গোয়েন্দা পুলিশ। ব্যবসায়িক ও রাজনৈতিক 2 কারণ আমলে নিয়েই তদন্ত চলছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানান হারুন আর রশিদ। এদিকে গ্রেপ্তারকৃত ফয়সাল ও মোস্তাফিজের 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে। বুধবার এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম 2 পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। হত্যার ঘটনায় সরাসরি জড়িত ছিল তারা। সংবাদ সম্মেলনে ডিবি পুলিশ বলছে, কলকাতায় বন্ধু গোপালের বাসা থেকে বের হওয়ার পর এমপি আনারকে রিসিভ করে শিমুল ভুইয়া ও ফয়সাল। এরপর সঞ্জীবা গার্ডেনের সেই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান করছিল মুস্তাফিজ, কসাই জিহাদ সহ কিলিং মিশনের বাকি সদস্যরা। হত্যাকারীদের তৎপরতা দেখে আনার রুম থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে ফয়সালই তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করে। পরে হত্যার পর এমপি আনারের মরদেহ কেটে টুকরো টুকরো করে ফেলে দেওয়ার পৈশাচিক দায়িত্ব পালন করে ফয়সাল ও মুস্তাফিজ। ভিকটিম আনোয়ার যখন বুঝে ফেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে, বাঁচার জন্য চেষ্টা করেছে। কিন্তু যখন উনি দৌড়ে বেরোতে চাচ্ছিল, তখনই যে কালকের যে গ্রেপ্তারকৃত ফয়সাল সাজি, তার হাতে ছিল ক্লোরোফর্ম, সেটা দিয়ে তার মুখে নাকের মধ্যে সে জাপটে মেরে ধরে ফেলে। আনার হত্যার ঘটনায় ডিবি পুলিশ এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে। কলকাতা পুলিশের কাছে আছে 2 জন। আসামিদের দফায় দফায় রিমান্ড, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও এখন পর্যন্ত আনারকে কেন হত্যা করা হয়েছে তা জানতে পারেনি গোয়েন্দারা। শাইন তাকে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভটা অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না।
বিকেলে গ্রেফতার ফয়সাল ও মুস্তাফিজকে আদালতে হাজির করে ডিবি পুলিশ 10 দিনের রিমান্ড চাইলে আদালত 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। কেতাবি শিক্ষার পাশাপাশি শিশুদের মেধা বিকাশে সহায়ক হবে এমন শিক্ষাক্রম নিয়েই কাজ করছে সরকার, এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান প্রাথমিক শিক্ষা 2 বছরের করতে চলছে পরিকল্পনা। সকালে প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী 56 জনের হাতে পুরস্কারও তুলে দেন তিনি। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে এভাবেই ঘিরে ধরে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা। এসএসএফ এর কড়া শাসন কিংবা সরকার প্রধানের ব্যস্ততা কিছুই দমাতে পারেনি শিশুদের। প্রধানমন্ত্রীও একের পর এক আবদারের কথা শুনে সবার সাথে করেন করমর্দন। আনন্দঘন এই পরিবেশ ছিল টানা প্রায় 10 মিনিট। এর আগে ছিল প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে ছোট শিশুরা অংশ নেয় বিভিন্ন পরিবেশনায়। কি দোষ করেছিলাম আমি, আমার পরিবার? তখন তো আমার বয়স সবেমাত্র 10 পালিয়েছিলাম। ছোট্ট নীলাদ্রির আবৃত্তি শুনে নিজ আসন থেকে উঠে তাকে জড়িয়ে ধরেন প্রধানমন্ত্রী। মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের আধুনিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক পর্যায়ে তৈরি করা হচ্ছে কম্পিউটার ল্যাব। কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে, সেটা যাতে বিকশিত হতে পারে, সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। প্রি প্রাইমারি আমরা চালু করি, আর প্রি প্রাইমারি 1 বছরের জন্য, এখন আমরা সেটা 2 বছরের জন্য করতে চাচ্ছি। সরকার প্রধানের বক্তব্যে উঠে আসে স্কুল ফিডিং কার্যক্রমের বিষয়। শুধুমাত্র ওই খালি পুষ্টিকর বিস্কুট দিলে হয় না, ওই বিস্কুট খেতে খুব বেশি টেস্ট না। আমি একবার পরীক্ষা টরীক্ষা করে পরে বললাম যে এর সঙ্গে একটু চকলেট ফ্লেভার, একটু ভ্যানিলা ফ্লেভার, বিভিন্ন কিছু দিয়ে তৈরি করো বা সুন্দর একটু ডিজাইন করে দেওয়ার জন্য বাচ্চাদের এটা আকর্ষণ হয়। খালি আমি এখন বিস্কুটে বলবো খা খা, 2-4 দিন খাবার পরে আর ভালো লাগে না। ভালো লাগে বলো? রোজ রোজ খেতে ভালো লাগে না, একটু চকলেট হলে ভালো লাগে না? হ্যাঁ। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট 56 জনকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্ত না হলে মুক্তি পাবে না গণতন্ত্র, বিপন্ন হবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই মন্তব্য করেছেন দলের মহাসচিব। দুপুরে নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধনে এ কথা বলেন মির্জা ফখরুল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর থেকেই তার মুক্তির দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে দলীয় নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে মানববন্ধন করে নারী ও শিশু অধিকার ফোরাম। বক্তাদের অভিযোগ, খালেদা জিয়ার সাজা হয়েছে মিথ্যা মামলায়, তাই মুক্তিও হতে হবে শর্তহীন। শুক্রবার মধ্যরাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স ও অতি জরুরি ইনজেকশন দেয়নি ইউনাইটেড হাসপাতাল। বক্তব্য দিতে গিয়ে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন ইউনাইটেড হাসপাতালের পরিচালক, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত। আগামী বোর্ড মিটিংয়ে আমি এটা খুব ভালোভাবে উপস্থাপন করব এবং আমি ম্যানেজমেন্টের কাছে একটা জবাবদিহিতা চাইব। জবাবদিহিতার তো কিছু নাই, এটাকে আমি প্রটেস্ট করব। আমি যদি বিনা চিকিৎসায় মারা যাই, ইউনাইটেড হসপিটালের কোনো ডাক্তারের কাছে চিকিৎসার পরামর্শ নিতে পারব। এটি আমার নিন্দা, এটি আমার প্রতিবাদ। বিএনপি মহাসচিবের অভিযোগ, সরকারের প্রতিহিংসার কারণে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত খালেদা জিয়া। দাবি, 6 মাস করে মুক্তির মেয়াদ বাড়ানো সরকারের আরেকটা ষড়যন্ত্র। সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা আরেকটা খেলা, অর্থাৎ আরও বেশি দীর্ঘায়িত করা হবে। আপনারা জানেন যে লোয়ার কোর্ট তাকে 5 বছরের সাজা দিয়েছিল, কিন্তু হায়ার কোর্ট তাকে সে 10 বছর করেছে।
ক্ষমতাসীনরা সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে, ভারতের কাছে দেশকে জিম্মি করে ফেলেছে, এমন আরও নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। জানান, সুষ্ঠু নির্বাচনে ক্ষমতায় এলে আওয়ামী লীগকে স্বাগত জানাবে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন বন্ধ করে রেখেছেন? যদি কিছুই সমস্যা না থাকে তাহলে তাকে মুক্তি দেন। আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন চাই, সেই নির্বাচনের ব্যবস্থা করেন, তাহলে তো কোনো সমস্যা থাকবে না। যারা আসবে আমরা তাদেরকেই বরণ করে দেবো, ফুলের মালা দেব। খালেদা জিয়ার মুক্তির দাবিতে 29 জনের সমাবেশ সফল করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। নতুন আন্দোলন, নতুন কৌশল গ্রহণ করে রাজপথকে প্রকম্পিত করাই আমাদের এখন দায়িত্ব। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। এদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনের সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশকে চিঠি দিয়েছে বিএনপি। বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল যায় ডিএমপি কার্যালয়ে। ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে অ্যানি জানান, এই সমাবেশের বিষয়ে পুলিশের সহযোগিতার আশ্বাস দিয়েছে। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও মূলত তিনি এখনও কারাবন্দী। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটনের মদদের অভিযোগ করেছেন এমপি শাহরিয়ার আলম। তবে এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে লিটন বলছেন, লাশ নিয়ে রাজনীতি করা হচ্ছে। দুনেতার পাল্টাপাল্টি অবস্থানে উত্তাপ স্থানীয় রাজনীতিতে। দুপক্ষের সংঘর্ষে আহত হওয়ার 5 দিন পর মারা যান বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় জানাজা। জানাজা শেষে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী 6 আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম অভিযোগ করেন, হত্যায় মূল মদতদাতা 2 জন। তারা হলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী 3 আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। মামলায় 2 জন সশরীরে ছিল। পেছন থেকে মদতদাতা হিসাবে আসাদুজ্জামান আসাদ, AHM খায়রুজ্জামান লিটন এবং লাইবুদ্দিন আবলুর নামে মামলা করে আমরা রাজপথে থাকবো। এই অভিযোগের প্রেক্ষিতে নগর ভবনে সংবাদ সম্মেলন করেন মেয়র খায়রুজ্জামান লিটন। দাবি করেন, লাশ নিয়ে রাজনীতি করতেই সংসদ সদস্য শাহরিয়ার আলম এমন মন্তব্য করেছেন। তিনি যে এরকম একটা উক্তি করতে পারেন বিদ্বেষমূলক এবং যেটি তার উদ্দেশ্য প্রণোদিত এবং ঈর্ষাপরায়ণ হয়ে তিনি আমাকে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য করতে পারেন, এটা আমার বোধগম্য নয়। মনে হচ্ছে যেন এই লাশটি দরকার ছিল, একজনের মৃতদেহ দরকার ছিল, যেটাকে কেন্দ্র করে রাজনীতি করে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। গত 22 জুন আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে আধিপত্য নিয়ে সংঘর্ষ হয়। এদিকে বাবুল হত্যার ঘটনায় 46 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 200 জনকে আসামি করে মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন। তারা সবাই পৌর মেয়র ও উপজেলা চেয়ারম্যানের সমর্থক। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রকাশ্যে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন 4 জন। দুপুরের আলিপাড়া মসজিদের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত সুরুজ মিয়া কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক। নিহতের পরিবার জানায়, ইট বালুর ব্যবসা নিয়ে স্থানীয় সালাউদ্দিন সালু ও হীরার সাথে সুরুজ মিয়ার বিরোধ দীর্ঘদিনের। জোহরের নামাজ পড়তে মসজিদের সামনে এলেই সুরুজ মিয়ার উপর হামলা চালায় সালু, হীরা সহ 25 জনের একটি দল। স্বজনরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় আশেপাশের বাড়িঘরও। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক সুরুজকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী একাধিক টিম আলামত সংগ্রহ করেছেন। আসামিদের গ্রেপ্তারে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। ইট বালু এই সরবরাহ নিয়ে, আধিপত্য নিয়ে এই 2 গ্রুপের ভিতর দ্বন্দ্ব এবং এদের ভিতরে দ্বন্দ্ব নাকি দীর্ঘদিন ধরেই ছিল। এখানে আমরা যার নাম শুনতেছি, যার নেতৃত্বে এটা হয়েছে সলু, সে একজন চিহ্নিত সন্ত্রাসী। 15 লাখ টাকার ছাগল কাণ্ডে আলোচিত মোহাম্মদপুর বেড়ি বাঁধ এলাকায় সাদিক এগ্রোতে উচ্ছেদ অভিযান চালালো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় খালের জায়গা দখল নিয়ে
গড়ে তোলা সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা। এ সময় গরু ছাগলের সাথে সরিয়ে নেওয়া হয় আলোচিত সেই ছাগলটিও। 1 কোটি টাকার উচ্চবংশীয় গরু, 15 লাখ টাকার ছাগল, বিতর্কের শুরু এখান থেকেই। সর্বশেষ গুড়িয়ে দেয়া হলো দেশব্যাপী আলোচিত সাদিক এগ্রোর অবৈধ স্থাপনা। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 10টায় সাদিক এগ্রোর অবৈধ স্থাপনায় অভিযান চালানোর কথা থাকলেও শুরু হয় বেলা 12টায়। নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুতাকাব্বির আহমেদ। বুলডোজারের আঘাতে এভাবেই গুড়িয়ে দেয়া হয় খালের জায়গা দখল করে গড়ে তোলা সাদেক এগ্রোর অবৈধ স্থাপনা। এই ভবন ওনার 4% জমি উনি বলছে, আমাকে কাগজ দেখিয়েছে, এই কাগজ আমি যাচাই বাছাই করার জন্য দিয়েছি। উনি দাবি করেছে 4%, কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে 1 বিঘার উপরে, 1 বিঘার উপরে জমি দখল করে আছে। সুতরাং উনি 4% জমি, উনি জমির মালিক, উনি কিন্তু ভবনের মালিক না। আমরা কিন্তু ভবন ভাঙছি, অবৈধ ভবন, এবং খালের ভিতরে যে অংশটা পড়েছে সেটাই কিন্তু আমরা ভেঙেছি। অভিযানের খবরে আগেই খামারের গরু সরিয়ে নেয় সাদেক এগ্রোর কর্মীরা। অভিযান শুরুর পর সরানো হয় ছাগল ও দুম্বা, যার মধ্যে ছিল আলোচিত 15 লাখ টাকার সেই ছাগলও। সাদেক এগ্রোর পাশেই খালের জায়গা দখল করে গড়ে তোলা স্থানীয় এক আওয়ামী লীগ নেতার এই অফিসটিও ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। শুধু দখল না, সাদিক এগ্রোর বর্জ্যে ভাগাড়ে পরিণত হয়েছে মোহাম্মদপুরের বেড়িবাঁধের এই খালটি। যে জায়গাটিতে আমি এখন দাঁড়িয়ে আছি এটি খালের মাঝখানে, অর্থাৎ খাল দখল করে এখানে এভাবেই বড় বড় বিল্ডিং তোলা হয়েছে। কেউ ঝুপড়ি ঘর করেছেন, কেউ বা গরুর খামার করে গরুর ব্যবসাও করছেন। বিষয়গুলো যেন দেখার কেউ নেই। পুরাটাই খাল, এটা পুরাটাই খাল। বন্ধগুলো এটা বন্ধ মনে করেন আস্তে আস্তে ভরতে আইছে এইভাবে। এটা তো আর একদিনে ভরা হয় না। এই খালের জায়গায় এটা পুরাটাই খাল। ওই যে বিলিয়ার গাড়া আছে, ওই যে সরকারি বিলিয়ার গাড়া, এই পর্যন্ত খাল। বলছে কারণ বলছে মনে করেন বড় বড় নেতা ভাতারা, আমরা তো এটির নাম জানি না। খালের জায়গা উচ্ছেদ হবে এমন খবরে এখানে গড়ে তোলা বসতবাড়ি ও রিক্সা গ্যারেজ অভিযান শুরুর আগেই ভেঙে সরিয়ে নেয় স্থানীয়রা। এ সময় ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ। বলেন, খালের জায়গা দখলে তাদের কোনো দায় নেই। অতীতে কিছু কতিপয় লোকজন খালের জায়গা ভরাট করে বিভিন্নভাবে উদ্যোগ নিয়েছে। আমাদের বর্তমান মেয়র ক্ষমতা আসার পরে কিন্তু আপনারা জানতে হবে, ওয়াসা থেকে আমরা খালগুলা বুঝে পেয়েছি। এতদিন কিন্তু খালগুলা সিটি কর্পোরেশনের আন্ডারে ছিল না। ভরাট হওয়া খালের খনন কাজও শুরু হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডিমার্কেটেড অংশটুকু আমরা ভাঙছি, আর খাল খননটা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা খাল খননটা দেখতে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি জামিল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের নানা অভিযোগ সামনে আসছে। মাত্র কয়েক বছরে বরিশালের উজিরপুরে বিপুল সম্পদ গড়েছেন জামিল। রাজধানীতেও আছে তার 2টি ফ্ল্যাট। এরই মধ্যে ডিআইজি জামিলকে হাইওয়ে পুলিশে সংযুক্ত করা হয়েছে। সম্প্রতি হাইওয়ে পুলিশে সংযুক্ত পুলিশের বরিশাল রেঞ্জের সদ্য সাবেক ডিআইজি জামিল হাসান। বরিশালের উজিরপুরে রিসোর্ট করার জন্য জমি কিনেছেন। নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন বিশাল জমির উপর। এর পাশেই আছে গরুর খামার। এর বাইরে রাজধানীতে 2টি ফ্ল্যাটেরও খবর পাওয়া গেছে। খিলগাঁও এলাকায় 9তলা এই অ্যাপার্টমেন্টের 7 তলার ফ্ল্যাটটি জামিল হাসানের। 1 ইউনিটের অ্যাপার্টমেন্ট, 1600 বর্গফুটের। যতটুকু জানি অন্য জায়গায় আছেন আর কি, গ্রামে থাকেন, বরিশালই মনে হয়ে গেছেন, ওরা ঠিক বলতে পারতেছেন। এখন বর্তমানে কই আছেন বলতে পারবো না। আমি জানি যে বরিশাল যান আবার আসেন। এছাড়া বনশ্রীর পুলিশ পার্ক ভবনে আছে জামিল হাসানের আরেকটি ফ্ল্যাট। বরিশালের উজিরপুরের 7তলা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের একটি মাঠ তিনি কিনেছেন রিসোর্ট বানানোর জন্য। আগে এগুলো ছিল সবই ধানি জমি। আমাদেরও জায়গা ছিল, আমরাও তাদের কাছে বিক্রি করছি। কিছু হিন্দু ছিল, কিছু মুসলিম সম্প্রদায়ের, মানে আমরা যারা আছি, 3000 টাকা শতাংশ জায়গা বিক্রি হয়েছে। হাবিবপুরে তার এই পৈতৃক বাড়িটি আগে ছিল অল্প জায়গার মধ্যে, এখন তা বিশাল জায়গা জুড়ে। আশপাশের জমি কিনে বাড়িয়েছেন পরিসর। এই যে অবস্থার পরিবর্তন বিশাল আকারের, এটা তো তার ওই জামিল হাসানের পুলিশে চাকরি নেওয়ার পরেই এই দেখা যাচ্ছে যে তার অবস্থার টাকা পয়সা সম্পত্তি। হাবিবপুরেই গড়ে তুলেছেন বিশাল গরুর খামার। নিজ জমিতেই বসিয়েছেন গরুর হাট। সপ্তাহে 2 দিন হাট বসে সেখানে। বিক্রি হওয়া প্রতি গরু থেকে জামিলের নামে খাজনা নেওয়া হয়।
নেয়, আসলে আমরা ওইভাবে নেই না, আমরা 200 টাকা 300 টাকা করে নেই, ছাগল প্রতি নেই 100 টাকা। ডিআইজি জামিল স্যারের নামে চলে গরুর খামারটা, কিন্তু তার নিজের না, এটা 7 জন আছে এটার পরিচালনায়। রক্ষকরাই যখন ভক্ষক হয়ে দুর্নীতি করে গড়ছেন সম্পদের পাহাড়, তখন টিআইবি বলছে ক্ষমতার অপব্যবহার বা অবৈধ লেনদেন ছাড়া বৈধ উপার্জনে এত কিছু করা অসম্ভব। দুর্নীতিকেই সিস্টেমের অংশ বানিয়ে ফেলেছেন এমন কর্মকর্তারা। চট করে পুলিশ অ্যাসোসিয়েশন যেই স্টেটমেন্ট দিল, সেটা কেন? এটা এই কারণে যে তারা নিজেরাও ভাবছেন তাহলে তো আমাদেরও একই অবস্থা হবে। কেন ভাবতে যাবেন? তারা যদি সৎ হয়ে থাকেন, তারা যদি অনিয়ম না করে থাকেন, যেটা তারা দাবি করছেন, তাহলে তথ্য প্রকাশে অসুবিধা কোথায় তাদের? সম্পদের উৎস জানতে সরকারি ও ব্যক্তিগত 2 নম্বরেই যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি জামিল হাসানের। সে সবকটা প্রতিষ্ঠানের সভাপতি হয়, এটা একটা দৃষ্টিকটুর। যত বড়ই অফিসার হোক না কেন, তার ডিপার্টমেন্ট থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট দিতে হয়, এটা আমরা জানি, কিন্তু এগুলোর কোনো তোয়াক্কা সে করে নেই। কীভাবে কোন পর্যায়ে, তখন তো তার ভয়ে কেউ কথাও বলতে যায় না। বিসিএস পুলিশ ক্যাডারের 20তম ব্যাচে এএসপি হিসেবে যোগ দেন জামিল হাসান। ছিলেন ফরিদপুরের এসপি। 2001-এ র্যাব 8-এর কমান্ডিং অফিসার হন। সে সময় পুলিশ প্রধান বেনজির আহমেদের বিশ্বস্ত হওয়ায় তার ছিল বেশ প্রভাব। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে বদলি বাণিজ্য 1000 কোটি টাকা আত্মসাৎ সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগরের বিশেষ জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেন আজ এই আদেশ দেন। এনবিআরের কর সচিব মাহমুদ ফয়সাল ও তার পরিবারের 87টি ব্যাংক হিসাব জব্দ সহ তারা স্থাবর অস্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত। দুদক লিখিতভাবে আদালতকে জানিয়েছে আবু মাহমুদ ফয়সাল ক্ষমতার অপব্যবহার করে ঘুষ লেনদেন করেছেন। দুদকের পক্ষ থেকে আবু মাহমুদ ফয়সালের সম্পদের বিস্তারিত বিবরণ আদালতের কাছে তুলে ধরা হয়েছে। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। প্রশাসনের সীমাহীন দুর্নীতি নিয়ে আজও সংসদে সোচ্চার ছিলেন সংসদ সদস্যরা। প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে তারা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান। দুর্নীতিবাজ কর্মকর্তাদের কারণে নিজের মধ্যে এক ধরনের অপরাধবোধ কাজ করছে, এমন অভিব্যক্তি প্রকাশ করেন সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বলেন, দুর্নীতিবাজদের জন্য দেশের যে আর্থিক ক্ষতি হয়েছে তা হয়তো পুষিয়ে নেওয়া যাবে, কিন্তু নৈতিক যে ক্ষতি হয়েছে তা দেশের জন্য শঙ্কার। হঠাৎ করেই দুর্নীতির খবর দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুর্নীতিবাজরা কিভাবে একের পর এক দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে এমন প্রশ্ন রাখেন এই সংসদ সদস্য। বলেন, এতেই প্রমাণিত হয় দুর্নীতি হচ্ছে, এটা সত্য। এই সকল ব্যক্তি যে সকল আর্থিক ক্ষতি করেছেন সেটা হয়তো আমরা পুষিয়ে নিতে পারবো, কিন্তু নৈতিকভাবে তারা যে ক্ষতি করেছেন আমাদের দেশের জন্য, তারা যে সকল কাজ করেছেন, এগুলো যে কোনো সংবেদনশীল সমাজের জন্য অত্যন্ত চিন্তার এবং শঙ্কার বিষয়। বেনজির সাহেব বলেন বা আজকে সেই কর্মকর্তা বলেন, ছাগলকান্দের সেই কর্মকর্তা বলেন, তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পায় বলেই তো আমাদের ভয় হয়। নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো সত্য। যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই, তাই আলোচনার মাধ্যমেই তারেক রহমানকে ফেরানোর চেষ্টা করবে সরকার, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ভারতের পর প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফর নিয়েও কথা বলেন তিনি। জানান, ভারসাম্য রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারারই বহিঃপ্রকাশ এই সফর। তিস্তা প্রকল্প প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত যদি বাংলাদেশকে সহায়তা করে সেটি দুদেশের জন্যই ভালো হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গ্রন্থ মোড়ক উন্মোচন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ। এ সময় তিনি প্রধানমন্ত্রীর ভারত সফর ও আসন্ন চীন সফরের বিষয়ে তুলে ধরেন। বলেন, ভারতের পরই চীন সফর ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্কের বহিঃপ্রকাশ। মতবিনিময়ে উঠে আসে তিস্তা প্রকল্প ইস্যু। এই প্রকল্পে ভারত যদি সহায়তা করে দুদেশের জন্যই ভালো হবে। তিস্তা যেহেতু দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী আমাদের সহায়তা করে তাহলে সেটি ভালো।
প্রতিবেশী দেশটির সাথে ট্রেন চলাচল নিয়ে মন্ত্রী জানান, আঞ্চলিক যোগাযোগ নিয়ে ভাবনা রয়েছে। আগামীতে ভারত দিয়ে নেপাল, ভুটানেও ট্রেন যাবে। যে বাংলাদেশ থেকে ট্রেন ভারতে শুধু যাবে না, বাংলাদেশ থেকে ট্রেন নেপালও যাবে, বাংলাদেশ থেকে ট্রেন ভুটানে যাবে, এবং আমরা রিজিওনাল কানেক্টিভিটি নিয়ে আলোচনা করছি। এই সময় তারেক রহমানকে ফেরানোর বিষয়েও কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি নেই, তাই আলোচনার মাধ্যমে তাকে প্রত্যাপনের চেষ্টা করবে সরকার। তাদের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নাই, সেটি একটি প্রতিবন্ধকতা, কিন্তু বন্দি বিনিময় চুক্তি ছাড়াও দুই দেশ সম্মত হলে কিন্তু আসামিকে যে দেশে তার দণ্ড হয়েছে সেখানে ফেরত পাঠানো সম্ভব। বিএনপির রাজনীতির সমালোচনা করেন হাসান মাহমুদ। বলেন, দলটির নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই, তারা আবার গণতন্ত্রের কথা বলে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। স্ক্রু ড্রাইভার ও বালতির হাতল দিয়ে প্রায় 1 মাস ধরে ফুটো করা হয়েছিল কারাগারের ছাদ। সেই ফুটো দিয়েই পালায় 4 কয়েদি। বগুড়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিদের পালানো এবং গ্রেপ্তারের ঘটনায় তদন্ত শুরু করেছে আলাদা 2টি কমিটি। এমন পরিকল্পনায় কারাগারের ভেতরের কেউ জড়িত কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। দাবি প্রায় 140 বছরের পুরনো জেলটি সংস্কারের। বুধবার কারাগার থেকে পালানো 4 কয়েদিকে আটকের খবর জানায় বগুড়া জেলা পুলিশ। মাত্র 20 মিনিটের অভিযানে পুলিশের জালে ধরা পড়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতকরা। পালানো কয়েদি আটকের পর গতকাল সদর থানায় একটি মামলা করে কারা কর্তৃপক্ষ। পুলিশ সুপার জানিয়েছেন, ভবনটি প্রায় 150 বছরের পুরনো। ছাদের একাংশ ফুটো করতে স্ক্রু ড্রাইভার ও বালতির হাতল ব্যবহার করেছিল কয়েদিরা। এই যে প্রকোষ্ঠ বা যে সেল, তার ছাদটি হচ্ছে অনেক পুরনো এবং এটি কংক্রিটের ছাদ নয় এবং এটি ইট সুরকির ছাদ। এবং তখন তাদের মধ্যে একটা সিদ্ধান্ত আসে যে তারা ক্রমান্বয়ে যদি বিভিন্ন লোহা জাতীয় কিছু দিয়ে যদি তারা ফুটো করতে থাকে, হয়তো এখানে একটি মানুষ পালিয়ে যাওয়ার মতো একটি তারা ফুটো করতে সক্ষম। এ ঘটনায় জেলা প্রশাসন গঠিত 6 সদস্যের তদন্ত কমিটি এবং কারা কর্তৃপক্ষের 7 সদস্য কাজ শুরু করেছেন। তারা যে অভিনব কৌশলটি নিয়েছে, যে ছাদটি ব্রিটিশ আমলের ছাদ, ইট সুরকির ছাদ, সেটিকে ছিদ্র করে পালিয়ে যাওয়া, এটি আসলে ধারণার বাইরে ছিল। বাংলাদেশে কিন্তু এরকম ঘটনা আগে ঘটে। সিসি ক্যামেরার পর্যবেক্ষণ ব্যবস্থা ও নিরাপত্তা ঘাটতির বেশ কিছু দিক উঠে এসেছে কয়েদি পালানোর ঘটনায়। 25 দিন যাবৎ তারা এই ছাদটা কেটেছে, তারপর সেখান থেকে তারা বের হয়ে গেছে। এটা নিশ্চয়ই কারা কর্তৃপক্ষের গাফিলতি আছে। এরই মধ্যে সাময়িক বরখাস্ত 3 জন, এছাড়া 2 জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া। এই ঈদে কনকা হাইকো নির্দিষ্ট পণ্য কিনে ঘষা দিন স্ক্র্যাচ কার্ডে, জিতুন গোল্ড জুয়েলারি আর আকর্ষণীয় সব নিশ্চিত উপহার। চলন্ত ট্রেনে নারীকে গণধর্ষণের ঘটনায় ধরা পড়েছে আরও একজন। এই নিয়ে গ্রেপ্তার হলো 4 জন। তাদের 7 দিনের রিমান্ড আবেদনের শুনানি আগামী 1 জুলাই ধার্য করেছেন আদালত। এদিকে দায়িত্ব অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে ট্রেনটির পরিচালককে। তদন্ত শুরু করেছে রেলওয়ের 4 সদস্যের কমিটি। চট্টগ্রাম সিলেট রুটের উদয়ন এক্সপ্রেস ট্রেনে খাবারের বগিতেই ঘটে চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনা। দুপুরে এ ঘটনায় অভিযুক্ত আসামি রাসেলকে ওই বগিতে নিয়ে যায় পুলিশ। সেখানে ঘটনার আদ্যোপান্ত বর্ণনা দেন তিনি। দেখার চেষ্টা করছি যে কোন প্রেক্ষিতে কার কোন অবস্থান ছিল, তাদের কার কি কতটুকু দায় দায়িত্ব ছিল, সেটাকে আমরা নির্ধারণ করার চেষ্টা করছি। গণধর্ষণের ঘটনার দিন 3 জনকে গ্রেপ্তার করা হলেও পালিয়ে যাওয়া অপর আসামি রাসেলকে নোয়াখালী থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের উপস্থিতিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়। বগিতে আসলে আরও একজন মহিলা সহ আরও 2 জন যাত্রী ছিলেন। আমরা ওদেরও নিয়েছি, সাক্ষী নিয়েছি। ওদের প্রয়োজনীয় যেটা সাক্ষী দরকার আইনগতভাবে, আমরা সেটাও কার্যক্রম অব্যাহত আছে আমাদের। চলন্ত ট্রেনে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি স্থগিত করা হয়েছে ওই ট্রেনে খাবার পরিবেশনের দায়িত্বে থাকা SA কর্পোরেশনের সকল কার্যক্রম। দায়িত্ব অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন ট্রেনটির পরিচালক আব্দুর রহিম। যেই ক্যাটারিং বেসরকারিভাবে পরিচালিত যেই প্রতিষ্ঠান, তার এই রুটে যেই 2টি ট্রেনে পরিচালিত হয়, 2টা রুটেরই তাদেরকে লাইসেন্স আপনার স্থগিত রাখা হয়েছে। আমাদের যে জুরিসডিকশন আছে, সেই জুরিসডিকশনের মধ্যে সবকিছু আমরা জানার চেষ্টা করি, আমরা আমাদের রিপোর্টে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব।
চলন্ত ট্রেনে গণধর্ষণের ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় নারী যাত্রীরা। এই ঘটনার পর থেকে তো আমাদের নিজেরও একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে কিভাবে যাতায়াত করব, কিভাবে আসা যাওয়া করব। আমার মেয়ে একটা ভার্সিটিতে পড়ে, একটা মেয়েও হয়তো কলেজে পড়বে, এখন ওদেরকে পাঠাবো সেটা আমি আসলে শঙ্কিত, মানে ভীষণ শঙ্কিত। গ্রেফতার 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভয় নয়, রাসেলস ভাইপারের দংশন থেকে বাঁচতে প্রয়োজন সতর্ক থাকা। কাউকে কামড় দিলে ওঝা নয়, দ্রুত যেতে হবে স্বাস্থ্য কমপ্লেক্সে, কারণ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই পাওয়া যায় অ্যান্টিভেনম। সকালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত এক সেমিনারে কথা আবারও স্মরণ করিয়ে দেন বক্তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দেশ জুড়ে এখন রাসেলস ভাইপার নিয়ে মাতামাতি। প্রায় প্রতিদিনই নানা প্রান্ত থেকে আসছে এই সাপের দংশন বা পিটিয়ে মারার খবর। একরকম আতঙ্ক সব দিকে। গবেষণার তথ্য বলছে 2010 সালেও বিলুপ্ত প্রায় এই সাপ জলবায়ু পরিবর্তনের ফলে বিস্তৃতি লাভ করেছে। আবারও বন জঙ্গল উজাড় হওয়ার সাথে সাথে বরেন্দ্র অঞ্চল থেকে ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে অন্তত 27 জেলায়। রাজধানীতে মেডিসিন বিশেষজ্ঞদের নিয়ে এক বৈজ্ঞানিক সেমিনারে উঠে আসে এই সাপের স্বভাব, গতিবিধি এবং প্রতিষেধক নিয়ে নানা তথ্য। বলা হচ্ছে শান্ত স্বভাবের এই সাপ নিয়ে গুজব এবং আতঙ্ক ছড়ানো হচ্ছে অতিমাত্রায়। রাসেলস ভাইপার না, যে কোনো সাপ কখনোই যখন তার জীবন নাশের সম্ভাবনা বা এরকম ভয় না পায় সে কখনোই কামড়াবে না। গবেষকরা বলছেন গোখরা কিংবা কেউটের চেয়েও রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা কম বিষধর। তাৎক্ষণিক চিকিৎসা পেলে 70% বেশি আক্রান্তের জীবন বাঁচানো সম্ভব। 6 থেকে 7,000 রোগী কেন মৃত্যুবরণ করে দেরিতে আসার জন্য একটা বড় কারণ, এবং মেল ট্রিটেড হয়, বিশেষ করে ওঝা এদের যারা ট্রেন। সুতরাং আমাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। গেল কয়েক বছর ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলছে এই সাপের ভেনম তৈরির কাজ, যা এখন শেষের দিকে। কতগুলি সায়েন্টিফিক প্রসিডিওর, উই ক্যানট কম্প্রোমাইজ উইথ দ্যাট, ইট টেকস টাইম। সেই জন্য এর সবগুলি আমরা আশা করছি, আমরা চেষ্টা করছি যত দ্রুত করার। দেশের প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে এর মধ্যেই পৌঁছানো হয়েছে 13,000 অ্যান্টিভেনম। গুজব বা আতঙ্ক না ছড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। ভ্যাকসিন নাই, রোগী মারা গেছে, দয়া করে প্লিজ এই ভুল তথ্যগুলো দিবেন না। ভুল তথ্য দিলে মানুষ আতঙ্কিত হয়। রাসেল ভাইপারের অ্যান্টিভেনম প্রচুর আছে, প্রচুর, এতে কোনো সন্দেহ নেই। সাপে কামড়ানোর ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে মে থেকে অক্টোবর পর্যন্ত, অর্থাৎ বর্ষা মৌসুমে। তাই সতর্ক থাকার পরামর্শ চিকিৎসক ও গবেষকদের। এই রাসেল ভাইপারের আতঙ্ক একদিন চলে যাবে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত হচ্ছে আম। সব আনুষ্ঠানিকতা মেনে সেই আম রপ্তানি হবে বিদেশে। তাই আগের তুলনায় আরও তৎপর কৃষি মন্ত্রণালয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের নিয়ে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ঘুরে দেখেছেন কৃষিমন্ত্রী। সেখান থেকে আরও জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম। ছবি তুলেছেন আহসানুল কবির শাওন। থোকায় থোকায় ঝুলছে নানা জাতের বাহারি আম, আর সেই আম দেখতে সদল বলে চাঁপাইনবাবগঞ্জের নাচুল উপজেলার কান্দবোনা গ্রামে হাজির কৃষিমন্ত্রী। সফরসঙ্গী বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি সংস্থার প্রতিনিধিরা। চোখের সামনে সুবিশাল আমবাগান দেখে রীতিমতো উৎফুল্ল বিদেশি অতিথিরা। বাংলাদেশ থেকে আম আমদানির ব্যাপারে নিজ দেশের সরকারকে সুপারিশ করবেন বলেও জানান তারা। I can see that there are about 14,000 plus mango trees, and they are all of exportable qualities. In Bangladesh, they recommend the mango and the jackfruit as our one country, one priority products. Very impressed with the facilities and the way the mangoes are cultivated. So I noticed that there's a huge potential for the export of these mangoes to other countries. উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদিত আম বিদেশে রপ্তানির জন্য কৃষি, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে, এমনটা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। আম যখন বাইরে প্রচার হবে, আমের যখন সুনাম হবে, আপনাদের এলাকার হবে, কৃষির হবে। সো আমরা কৃষি এবং বাণিজ্য, সেই সাথে পররাষ্ট্র, 3টা মন্ত্রণালয় সমন্বয় করে এই ব্র্যান্ডিংটার শুরু করেছি।
দেশীয় জাতের আমের বাজার সম্প্রসারিত করতে বিদেশি বন্ধুদের নিয়ে এই আয়োজন বলে জানান কৃষিমন্ত্রী। জানান পর্যায়ক্রমে আরও কয়েকটি জেলায় এমন আয়োজন হবে। বিদেশে থেকে এখানে এসে যারা তাদের দেশের সরকারের পক্ষে কাজ করতেছেন বা আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের সহযোগিতা করতেছেন বা অনেক ডেভেলপমেন্ট পার্টনারও এই সমস্ত দেশে আছেন, তাদেরকে উৎসাহিত করা, আমাদের দেশে আম যেন তারা বেশি করে আমদানি করেন এবং আমরা বৈদেশিক মুদ্রা অর্জনে এটা একটা বিরাট ভূমিকা। প্রতি বছরই বিদেশে আমের বাজার সম্প্রসারিত হচ্ছে। প্রবাসী বাংলাদেশিই নয়, বিদেশিদের মাঝেও এই মিষ্টি ফল আম নিয়ে রয়েছে বিশেষ আগ্রহ। আর তাই আম রপ্তানিতে যেই সমস্ত প্রক্রিয়া অনুসরণ করা দরকার তার দিকে বাড়তি মনোযোগ দিচ্ছে সরকার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে সীমান্তে কোনো বাংলাদেশি যেন আক্রান্ত না হন সে বিষয়ে দেশটির সীমান্তরক্ষী বাহিনী এবং বিদ্রোহীদের সঙ্গে আলোচনা হয়েছে, এমনটাই জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। বাহিনীর 101তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে কথা বলেন তিনি। বাহিনীতে নতুনভাবে যুক্ত হয়েছে 556 সদস্য, যাদের 36 জন নারী। চট্টগ্রামের সাতকানিয়া থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রাহান, ছবি তুলেছেন লুৎফর রহমান। কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ আর দেশের অখণ্ডতা রক্ষায় যুদ্ধের মৌলিক প্রশিক্ষণ শেষ করেছেন বিজিবির নবীন সেনারা। সকালে বাহিনীর নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। সীমান্ত রক্ষায় দেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচার প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার রোধে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পরে সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিজিবি মহাপরিচালক। উঠে আসে বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরীণ উত্তেজনা প্রসঙ্গ, বিশেষ করে নাফ নদী ও সেন্ট মার্টিন দ্বীপ ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশার বিষয়। বিজিবি যে কোনো মূল্যে দেশের অখণ্ডতা রক্ষা এবং সীমান্তে নিরাপত্তা রক্ষার জন্য বদ্ধপরিকর। বিজিপি এবং তাদের যে বিদ্রোহী দল আছে তাদের মধ্যে যুদ্ধ চলছে। সো এটা ওই নাফ নদীর তাদের যে তীরবর্তী এলাকায় সেখানেই তুমুল যুদ্ধ চলছে। তো যখন একটি দুইটি দলের মধ্যে যুদ্ধ চলে, তার পাশাপাশি যে কেউ থাকলে তো তার এদিক ওদিকে গোলাগুলি হতে পারে। এ সময় বান্দরবানে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান চলমান আছে বলেও জানান বিজিবি প্রধান। বলা হয় কালকের দিনটি ছিল সহজ, আজকের দিনটি কঠিন আর আগামীকাল আরো কঠিন। তাই এই নবীন সৈনিকদের যোগদানের মধ্য দিয়ে সামনের কঠিন দিনগুলোতে বাংলাদেশের প্রায় 4500 কিলোমিটারের নিরাপত্তা ব্যবস্থা আরো সুদৃঢ় হবে বলে মনে করছেন কর্মকর্তারা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, সাতকানিয়া, চট্টগ্রাম। বিমান বাহিনীর বহরে যুক্ত হলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি C-130J পরিবহন বিমান। বিকেলে বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে এটি অবতরণ করে। বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময় ওয়াটার ক্যানন দিয়ে পরিবহন বিমানকে অভ্যর্থনা জানানো হয়। যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের সাথে সরাসরি ক্রয় চুক্তি করে মার্কিন কোম্পানি অ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের মাধ্যমে বিমানটি তৈরি হয়েছে। চুক্তি অনুযায়ী 5টি বিমান C-130J বিমান বহরে যুক্ত হলো। এটা ছিল 5ম বিমান। বিমানটি বাংলাদেশ অনার মিশনের নেতৃত্বে ছিলেন এয়ার কমোডর সৈয়দ ফখরুদ্দিন মাসুদ। কর্মকর্তারা জানান বিমানটি অত্যাধুনিক অ্যাভিওনিক্স ও উন্নত প্রযুক্তি সম্পন্ন, যা মালামাল ও সৈন্য পরিবহন সহ দেশে বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তি মিশনে ব্যবহৃত হবে। টি-20 বিশ্বকাপের খবর। বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে ভারত। পদ্মা সেতু নির্মাণের জন্য নেওয়া ঋণের 7ম ও 8ম কিস্তি পরিশোধ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই দুই কিস্তি বাবদ 314,64,963 টাকা চেক হস্তান্তর করেছে সেতু কর্তৃপক্ষ। সকালে গণভবনের প্রধানমন্ত্রীর কাছে চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। পদ্মা সেতু নির্মাণে ব্যয় হয়েছিল 32,605,52 টাকা। এই নির্মাণ ব্যয়ের পুরো অর্থই ঋণ হিসেবে দিয়েছে অর্থ বিভাগ। স্বপ্নের এই সেতু নির্মাণে অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নেওয়া হয়। 100 কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ডের জমা। মোট 21টি ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা জমা আছে দলটির। বেলা 11টা নাগাদ আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে ইসি সচিব শফিউল আজিমের কাছে 2023 পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেন দলটি। বিশ্লেষণে দেখা যায় 2022 সালের তুলনায় 23 সালে আয় ব্যয়
দুটোই বৃদ্ধি পেয়েছে। 2023 সালে দলটির ব্যয় হয়েছে 9,87,36,000 টাকা। একই বছর আয় হয়েছে 27,14,45,000 টাকা। বছর শেষে ব্যাংকে জমা ছিল 90,55,31,000 টাকা। 27,14,35,000 টাকা আয়, আর ব্যয় হলো গত বছর 9,87,36,000 টাকা। বছর শুরুতে ব্যাংকে এখন জমা যেটা আছে, এই বছর শুরুতে 73,27,54,000 টাকা। গত বছরের উদ্বৃত্ত হলো 17,27,09,000 টাকা। 6 মাসের মধ্যে ইনকাম বেড়েছে, এখন আমরা 100 কোটি ক্রস করে গেছি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের একদিন আগেই প্রার্থিতা প্রত্যাহার করলেন কট্টরপন্থী দুই নেতা আল রেজা জাকিনি এবং আমির হোসেন হাশেমি। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম ইরনা। বুধবার স্থানীয় সময় রাতে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন আমির হোসেন হাশেমি। বলেন, বিপ্লবী ফ্রন্টের সমর্থকদের বিভক্ত করতে চান না তিনি। এ সময় অন্য প্রার্থীদেরও লড়াই থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান এই নেতা। এদিকে বৃহস্পতিবার নিজের সামাজিক মাধ্যমে হ্যান্ডেলে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান আলী রেজা জাকিনি। আগামীকাল প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন কট্টরপন্থী নেতা ও বর্তমান স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ ও ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি সাইদ জলিলি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পুর মোহাম্মদী ও সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। কাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ, এরই মধ্যে আধিপত্য স্পষ্ট হয়েছে কট্টরপন্থীদের। এদিকে এগিয়ে রাখা হচ্ছে খামেনিপন্থী প্রার্থীদের। ধারণা, এবার সংস্কারপন্থী প্রার্থীও শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশ্লেষকরা বলছেন, পররাষ্ট্র, অর্থনীতি সহ চলমান নানামুখী সংকট সমাধানই হবে নতুন প্রেসিডেন্টের চ্যালেঞ্জ। নির্বাচনের আগে শেষ টেলিভিশন বিতর্কে অংশ নেন ইরানের প্রার্থীরা। শেষবারের মতো তুলে ধরেন নিজেদের বিভিন্ন নির্বাচনী পরিকল্পনা। বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকলেও অর্থনীতিকে শক্তিশালী করা এবং পররাষ্ট্রনীতি ঢেলে সাজানোর পক্ষে একমত প্রার্থীরা। আমি ক্ষমতায় আসলেই অভ্যন্তরীণ এবং পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনব। আমার লক্ষ্যই হবে ইরানের উপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারে কাজ করা। সীমান্ত বন্ধ রেখে কখনোই অর্থনৈতিক উন্নতি এবং আন্তর্জাতিক সংকটের সমাধান সম্ভব নয়। আমরা যদি অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে চাই, তাহলে বহির্বিশ্বের সাথে সম্পর্কের উন্নয়ন করতেই হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি কোনো প্রার্থীর পক্ষেই প্রকাশ্যে সমর্থন দেননি। তবে এরই মধ্যে জরিপে স্পষ্ট কট্টরপন্থী প্রার্থীদের আধিপত্য। বিশেষ করে বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান ও বর্তমানে স্পিকার বাঘের কালিবাফ এবং পারমাণবিক মধ্যস্থতাকারী দলের প্রধান সাইদ জলিলি পরিচিত খামেনির কাছের মানুষ হিসেবে। সংস্কারপন্থী হিসেবে পরিচিত একমাত্র প্রার্থী মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমা দেশগুলোর সাথে বিবাদ মেটানোর কথা বলে আলোচনা এসেছেন এই নেতা। যদিও সংস্কারপন্থীদের বিষয়ে আস্থা না থাকার বিষয়টি এরই মধ্যে স্পষ্ট করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। সংস্কারপন্থী হওয়ায় বাকি 5 প্রার্থীর সাথে মাসুদ পেজেশকিয়ানের একা লড়াই হবে। বর্তমান ক্ষমতাসীন যে বলয় রয়েছে, তারা এই প্রার্থীকে কখনোই জয়লাভ করতে দেবে না। এমন সময় ইরানে অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন, যখন দেশটির ভেতরে বাইরে চলছে নানামুখী অস্থিরতা। গাজা, লেবানন, ইসরায়েল সহ নানা ইস্যুতে অস্থিতিশীল মধ্যপ্রাচ্য পরিস্থিতি, যার প্রভাব সরাসরি পড়ছে ইরানে। তার উপর অর্থনীতি, পররাষ্ট্র সহ বিভিন্ন বিষয়ে চাপের মুখে রয়েছে দেশটি। ফলে সব সংকট থেকে ইরানকে বের করে আনাটাই হবে নতুন প্রেসিডেন্টের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।